প্রিয় দর্শক, আপনাদের একটি আহ্বান জানাতে চাই যে ডক্টর ইউনূসকে অবিশ্বাস করুন। তাকে বিশ্বাস করবেন না। আপনারা হয়তো অবাক হচ্ছেন, আমার ছাত্র ভাইয়েরা যারা সংগ্রাম করেছে, এই নতুন স্বাধীনতা যুদ্ধ উপহার দিয়েছে, আপনারাও হয়তো অবাক হবেন যে কি বলছি। আমি কেন এমন কথা বলছি? কেন ডক্টর ইউনূসের ব্যাপারে এরকম একটি কথা বলছি, একটি নিষ্ঠুর কথা বলছি? এই প্রশ্নের উত্তর আপনাদের একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে চলুন দেখে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনের কার্যক্রম, ইতিহাস সেটি কেমন। প্রথমেই যে বিষয়টি আসে সেটি হলো ডক্টর ইউনূস কেন এত বিখ্যাত? তার উত্তর হলো তিনি বিখ্যাত হয়েছেন সমস্যা সমাধান করে। তার কাছে মনে হয়েছিল যে দারিদ্র্য হলো বাংলাদেশের একটি অন্যতম বড় সমস্যা। তিনি মনে করেছিলেন যে এই সমস্যাটির সমাধান করতে হবে। এখন যে গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক তৈরি করার আগে তিনি চিন্তা শুরু করেছিলেন যে কিভাবে একটি ক্ষুদ্র পরিসরে একটি ছোট আর্থিক পরিকাঠামোর মধ্যে থেকে কাজ করে মানুষের দারিদ্র্য দূর করা যায়। তিনি এই চিন্তাটা শুরু করেছিলেন তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি গবেষণা করেছেন, ছোট ছোট প্রকল্প হাতে নিয়েছেন। তারপর আস্তে আস্তে চট্টগ্রামের সেই ছোট্ট জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম তিনি শুরু করেন। তো সেই ঋণ বিতরণ করে তিনি দেখতে চেয়েছেন যে এটির মাধ্যমে মানুষের দারিদ্র্য আসলে দূর হয় কিনা। তো তিনি এর একটি সুন্দর নাম দিয়েছিলেন যে সামাজিক ব্যবসা বা সামাজিক উদ্যোক্তা বা উদ্যোগ। সো এর পরের গল্পটি মোটামুটি আপনারা সবাই জানেন যে তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবৃত্ত যে ধারণার যে প্রেরণা, এর জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। আর আরও কিছু স্বীকৃতি আছে, যেমন তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তার ব্যাপারে, সেটি হচ্ছে যে তিনি সেই 7 জন ব্যক্তির একজন যারা একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। অর্থাৎ বোঝা যায় যে তার অর্জনের ঝুলি কিন্তু বেশ সমৃদ্ধ। তো বিপ্লবী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই যে তাহলে কেন বলছি যে তাকে বিশ্বাস করবেন না? দেখুন, আপনারা তার উপর আস্থা রেখেছেন, আপনারা চিন্তা করেছেন যে ডক্টর ইউনূসের মাধ্যমে আপনাদের যে স্বপ্ন সেটি পূরণ করা সম্ভব। বেশ ভালো কথা, আমরা এটি সমর্থন করেছি। বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদের এই যে চিন্তা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা এবং ডক্টর ইউনূসের মাধ্যমে যে আপনারা সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে চান, সেটিকে সবাই স্বাগত জানিয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে তার যোগ্যতা আছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে তার বেশ ভালো যোগাযোগ আছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, ইউরোপ, কানাডা সহ পুরো পশ্চিমা বিশ্বের সঙ্গে তার বেশ ভালো ঘনিষ্ঠতা আছে, বেশ ভালো যোগাযোগ আছে। তো তার এই যোগ্যতা দেশ গঠনে কাজে লাগার কথা। এই ব্যাপারে আপনাদের আস্থা শতভাগ। এই আস্থার ব্যাপারটি অবশ্য ডক্টর ইউনূসও তিনিও বলেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগোতে এক বক্তৃতায় তিনি বলেছেন যে তিনি যদি এই সমস্যাপূর্ণ বাংলাদেশে জন্ম না নিতেন তাহলে তিনি একসময় বোরিং ফিল করতেন। মানে হলো, সমস্যা ছাড়া একটি সমাজে শুধু আরাম আর আরাম, সুখ আর সুখ। তো এই যে এত সুখ, এটি কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের আর বেশি দিন সহ্য হয় না, হওয়ার কথা না। তো তারও হতো না। তার মানে তিনি এই সমস্যাগুলোকে সাথে নিয়ে চলতে পছন্দ করেন এবং তিনি চান যে তার আশপাশে যত সমস্যা আছে এগুলোকে সমাধান করতে হবে। আমি মনে করি যে আপনাদের ডক্টর ইউনূসের উপর যে আস্থা, এটি তার অন্যতম কারণ এবং আমিও এটিকে সমর্থন করি।
যে হ্যাঁ, তার যে মন মানসিকতা, সমস্যার সমাধানের ব্যাপারে তার যে আগ্রহ, এটির উপরে আপনারা যে আস্থা রেখেছেন, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে তিনি একজন অর্থনীতিবিদ। বাংলাদেশের বর্তমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হলো কি? আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের ডলারের ক্রাইসিস। ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে। ঋণ খেলাপি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা ঋণ নিয়েছে তারা ফেরত দিচ্ছে না। অর্থ পাচার মারাত্মক সমস্যা। যেমন সমকালের একটি প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ এখন বহির্বিশ্বের কাছে বিপুল মাত্রায় ঋণী হয়ে পড়েছে। সমকালের সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশ এখন 18,35,000 কোটি টাকার ঋণের কবলে পড়েছে। সো এই যে বিষয়, অর্থনৈতিক যে বিষয়গুলো, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে খুব সহজেই বোঝার কথা। তিনি হয়তো এগুলোর সমাধান করতে পারবেন। এ ব্যাপারে তার উপর আস্থা রাখা যায়। আপনারা এই ব্যাপারগুলোতে তার উপর বিশ্বাস করতে পারেন। কিন্তু আমি বলবো যে তাকে অবিশ্বাস করুন। এত বেশি আশাবাদী হবেন না। আপনারা বরং এটা বলুন যে আমরা ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছি, নতুন একটি সরকার গঠিত হয়েছে, আমরা ফলাফল দেখতে চাই। দেখুন, তিনি যেসব বিষয়ে দক্ষ, তার বাইরেও বাংলাদেশে অনেক রকমের সমস্যা আছে। যেমন বাংলাদেশের দুর্নীতি একটি অন্যতম প্রধান সমস্যা। স্বজনপ্রীতি, দলপ্রীতি, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। কোনো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যেটি স্বাধীনভাবে কাজ করছে। নির্বাচন কমিশন বলুন, মানবাধিকার কমিশন বলুন, বা যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা বলুন, যেটি নিরপেক্ষভাবে সাধারণ মানুষের হয়ে দেশের জন্য কাজ করার কথা ছিল, কিন্তু এগুলো করছে না। টানা 1.5 যুগ ক্ষমতায় থাকার ফলে এই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় যে দলীয়করণ করেছে, যে স্বজনপ্রীতি করেছে, যে দুর্নীতির একটি চক্র গড়ে তুলেছে, সেটি কিন্তু এখনো ভেঙে যায়নি। সব পদক্ষেপ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে এই নতুন গঠিত সরকার এই সব কিছু ভেঙে ফেলতে পারবে, সব যে চক্র সেগুলো ভেঙে ফেলতে পারবে, সেটি কিন্তু সহজে বলা যায় না। তাই বলছি যে প্রশ্নহীনভাবে ডক্টর ইউনূসকে আস্থায় নিয়ে তাকে আগেই পুরোপুরি বিশ্বাস করবেন না। বরং এটি বলুন যে আমরা তার সমাধান প্রক্রিয়াটি দেখতে চাই, তার কথায় নয়। দেখুন, কথা সবাই বলে। মানুষের যখনই আপনি একটা মানুষকে তার কথার ভিত্তিতে মূল্যায়ন করবেন, তখন দেখবেন যে আপনার তার প্রতি যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, যে তার প্রতি যে এক ধরনের নির্ভরতা ছিল, সেটি খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যে দেখবেন সেটি ভেঙে পড়েছে। সেই আস্থার প্রতিদান সবাই দিতে পারে না, কিন্তু আমাদের বরং আস্থা রাখা উচিত কাজের উপরে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে নবগঠিত সরকার, সেটি কি প্রক্রিয়ায় এই সমস্যাগুলোর সমাধান করে, তার উপরে আপনারা আস্থা রাখুন, তার কথাই নয়। এরপর যখন একটা একটা করে আপনাদের স্বপ্ন পূরণ হবে, তখন তাকে একটা একটা করে ধন্যবাদ দিন। আগেই সব প্রশংসার ফুলঝুরি নিয়ে বসবেন না। শুরুতেই যদি তাকে বিশ্বাস করেন, তাহলে কি সমস্যা হয় চলুন আমরা একটু দেখি। আমার মতো অনেক সমস্যা হয়। প্রথমত হলো যে মানুষ কাউকে যখন বিশ্বাস করে, তখন তার কাছে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। দেখবেন যে আপনি যার প্রতি যত বেশি বিশ্বাস করছেন, তার কাছ থেকে আপনার যে পাওয়ার আকুলতা, প্রত্যাশা, সেটি তত বেশি হয়। কাজে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে এবং তার গঠিত সরকারের উপরে অনেক বেশি বিশ্বাস করে ফেলেন, তার কাছে অনেক কিছু পাওয়ার একটি প্রত্যাশা আপনার তৈরি হবে। দ্বিতীয়ত হলো যে একবার যদি বিশ্বাস করে বসেন এবং কিছুদিন পর যদি সেই বিশ্বাস ভেঙে যায়, তখন দেখবেন আপনি পরবর্তীতে অন্য কারোর উপর সহজে বিশ্বাস করতে পারছেন না, কষ্ট হবে। এই তরুণ প্রজন্মের মন যদি একবার ভেঙে যায়, আপনারা যদি কষ্ট পান, সেই কষ্ট
থেকে বের হওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। দেখুন, বাংলাদেশে দীর্ঘদিন পর এরকম একটি বিপ্লব হয়েছে। একটি স্বৈরতান্ত্রিক সরকারকে হটিয়ে নতুন করে একটি বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, নতুন করে একটি দেশের অগ্রযাত্রা হওয়ার কথা, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এটি অনেক বেশি প্রত্যাশার ব্যাপার। কিন্তু এই প্রত্যাশার চাপে যদি আপনারা এখনই যদি নুয়ে পড়েন, তখন আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। দ্বিতীয়বার এরকম একটি আন্দোলন করার জন্য যে শক্তি দরকার, সেটি আপনাদের থাকবে না। ডক্টর ইউনূসকে বিশ্বাস করে আপনারা তাকে সিনেমার হিরোর মতো অবস্থানে নিয়ে যাবেন না। দেখুন, সিনেমায়, নাটকে নায়ক হয়তো সব ভিলেনকে মেরে একা জয়ী হয়, কিন্তু বাস্তবতা আলাদা। বাস্তবে অনেক সময় ভিলেনরাই সংঘবদ্ধ হয়ে জিতে যায়। যারা নায়কের ভূমিকা এগিয়ে আসেন, বাস্তবতাই তাদেরকে অনেক সময় এই ভিলেনদের বিরুদ্ধে দাঁড়াতে দেয় না। মাত্র পতন হওয়া যে সরকারের সংঘবদ্ধ ডাকাত চক্র, তাদের কুকীর্তির কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। শেখ হাসিনা পালালেও তার আশপাশে থাকা যে সংঘবদ্ধ এই ডাকাত সদস্যরা এখনো রয়ে গেছে বিভিন্ন জায়গায়। এই সংঘবদ্ধ চক্রটি ভেঙে দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ কতটুকু গঠন করা যাবে, তা কেবল ডক্টর ইউনূসের উপর বিশ্বাস করে বসে থাকলে হবে না, পাহারাও দিতে হবে।